বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আওয়ামী লীগের নির্যাতনের ইতিহাস মনে রাখতে হবে। যারা অপকর্ম করবে তাদের বিরুদ্ধে নেতাকর্মীদের সোচ্চার থাকার আহ্বান জানান তিনি। বিকেলে বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আইইবি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এর আগে জিয়াউর রহমানের সমাধিতে দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার ও নির্বাচন একই সঙ্গে চলতে বাধা নেই। ইউসুফ আলীর রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই আলোচনা সভার আয়োজন। অনলাইনে যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, যারা অপকর্ম করবে তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। যারা এমন কিছু করবে যা আপনাকে আমাকে ক্ষতিগ্রস্ত করবে, যা আমার দলকে ক্ষতিগ্রস্ত করবে, যা আমাদের দল ক্ষতিগ্রস্ত হবে, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলব। জনগণের সমর্থন ছাড়া যারা ক্ষমতায় অধিষ্ঠিত হতে চায় তারাই ফ্যাসিস্ট বলে উল্লেখ করেন তিনি। আমাদের নেতাকর্মীরা তৈরি করেছে সেই শাখা প্রশাখা, গ্রাম পর্যন্ত দলকে নিয়ে গেছে, ওয়ার্ডে ওয়ার্ডে দলকে নিয়ে গেছে। কিন্তু জনগণই হচ্ছে আমাদের সমর্থন, জনগণই হচ্ছে শক্তি। জনগণ সাথে না থাকলে জনগণ ৫ই আগস্ট দেখিয়ে দিয়েছে। কাজে আমরা যদি ভুল করি, জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দিবে, তখন কিন্তু পস্তাতে হবে, তখন কিন্তু হাপিত্তেশ করতে হবে। এখনো সময় আছে, আসুন আমরা জনগণের পাশে থাকি, জনগণের সাথে থাকি। তারেক রহমান বলেন, জনগণকে দেয়া প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আমাদের প্রত্যেকটি নেতাকর্মীদেরকে যেরকম সতর্ক হতে হবে, সচেতন হতে হবে, একইভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে। সরকার যদি জনগণকে জবাবদিহিতা করতে বাধ্য থাকে প্রতি কাজের জন্য, তাহলেই একমাত্র আস্তে আস্তে জনগণের দুঃখ দুর্দশা লাঘব করা সম্ভব হবে। এদিকে জন্মবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় ছাড়া বাকি সংস্কার জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা করবে। এই যে সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, সংস্কারও চলবে, নির্বাচন হবে, এবং যে সরকার আসবে, যে দল সরকারে আসবে তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলতে পারি যে আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব। ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ঢল নামে অসংখ্য নেতাকর্মীর। শপথ নেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সকল গণতন্ত্রকামী রাজনৈতিক শক্তিকে সাথে নিয়ে একসাথে কাজ করবেন। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। রাজনৈতিক দলগুলো যতটুকু সংস্কার চায় তার উপর নির্ভর করে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর প্রেস ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। প্রেস সচিব জানান, সংস্কার কমিশনের রিপোর্টগুলো নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন। তিনি জানান, হত্যা ও গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের আওতায় আনাকে অগ্রাধিকার দিচ্ছে অন্তর্বর্তী সরকার। এবং এটা সত্যিকার অর্থে খুব বেশি টাইম যে আমরা নিচ্ছি তাও তো না, এটা খুবই একটা যুক্তিযুক্ত একটা টাইমের কথা চিফ অ্যাডভাইজার বলেছেন। আপনার মনে রাখতে হবে যে এই গভর্নমেন্টে যারা আছেন তাদের কারোরই এই পাওয়ারের প্রতি লোভ নাই। নির্বাচন কমিশন রাজনীতির মধ্যে ঢুকতে চায় না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজনীতির মধ্যে না ঢুকেই ফ্রি ফেয়ার গেম উপহার দিতে চান বলেও জানান তিনি। সকালে নির্বাচন কমিশনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের জন্য ল্যাপটপ, স্ক্যানার সহ অন্যান্য উপকরণ হস্তান্তর অনুষ্ঠানে তথ্য জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনারের কাছে এসব উপকরণ হস্তান্তর করে ইউএনডিপি। সিইসি বলেন, প্রধান উপদেষ্টা ঘোষিত সময় নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আবু সাইদ অপুর রিপোর্ট। 14, 18 এবং 24-এর মতো নির্বাচন আর যেন প্রশ্নবিদ্ধ না হয় সেই লক্ষ্যে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে সহযোগিতা সহ আগামী সংসদ নির্বাচনে সার্বিক সহযোগিতা করবে ইউএনডিপি। আর এরই ধারাবাহিকতায় রোববার সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে জাতীয় সংসদ নির্বাচনে সহযোগিতার অংশীদার হতে ইউএনডিপি সদস্যরা ল্যাপটপ, স্ক্যানার মেশিন ও বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কাজে ব্যবহারের ব্যাগ,
প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের হাতে হস্তান্তর করেন ইউএনডিপির সদস্যরা। এখানে ইমিডিয়েটলি ওনারা কিছু অ্যাসেস করেছে আমাদের রিকোয়ারমেন্ট। এ সময় প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন বলেন, রাজনীতির মধ্যে নাক গলাবেন না নির্বাচন কমিশন। প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না, আমরা আইন কানুন বিধিবিধান সিস্টেমের মধ্যে থাকবো, একদম ক্লিন স্লেট। আমরা চাই যে একদম স্ট্রেট, যাতে সবাই একটা ফ্রি ফেয়ার গেম আমরা উপহার দিতে চাই। সব প্লেয়ার্স ক্যান প্লে ফ্রিলি আন্ডার দি রুলস অফ দি গেম। দ্যাট ইজ দ্য এনভায়রনমেন্ট উই ওয়ান্ট টু ক্রিয়েট, আর অন্য কিছু না। প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যখনই নির্বাচন দিতে বলবে ঠিক সেই সময় নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন। মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষিত যে টাইম ফ্রেম, ওটাকে মাথায় রেখে আমরা কাজ করছি, এবং আমাদের যে পুরো ইলেকশন প্রসেসেও আমরা হয়তো তাদের সাহায্য চাইবো, সাপোর্ট চাইবো, এবং আমরা আশা করবো যে ওনারা হয়তো যথাসম্ভব আমাদেরকে সাপোর্ট আরও দিয়ে যাবে। আবু সাদপু, মাই টিভি, ঢাকা। শিগগিরই আয়নাঘর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্যরা তাকে পরিদর্শনের অনুরোধ জানালে প্রধান উপদেষ্টা এতে সম্মতি জানান। প্রধান উপদেষ্টা বলেন, তদন্তে যে ঘটনাগুলো উঠে এসেছে তা গা শিউরে ওঠার মতো। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সদস্যদের সাথে বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানিয়ে জয়েন্ট ইন্টারোগেশন সেল, যা আয়নাঘর নামে পরিচিতি পেয়েছে, সেগুলো পরিদর্শনের অনুরোধ জানান কমিশনের সদস্যরা। প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন করলে গুমের শিকার ব্যক্তিরা আশ্বস্ত বোধ করবেন ও অভয় পাবেন বলে জানান তারা। বৈঠকে কয়েকটি নৃশংস গুমের ঘটনার বর্ণনাও দেন গুম সংক্রান্ত তদন্ত কমিশন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে 4 দিনের সফরে সোমবার সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তথ্য জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি জানান, প্রধান উপদেষ্টা জার্মানির চ্যান্সেলর, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, বেলজিয়ামের রাজা ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। সম্মেলনে বাংলাদেশ বিষয়ে আলাদা একটি সংলাপ হবে। আমাদের যে তারুণ্যের যে শক্তি, আমাদের যে যুব শক্তি, সেটার অ্যাডভান্টেজ নেওয়ার জন্য বিভিন্ন দেশকে আহ্বান জানিয়েছেন। তাদেরকে বলেছেন যে এই বাংলাদেশকে যেন তারা রিজিয়নাল হাব হিসেবে প্রতিষ্ঠা করে, এবং তাদের এই রিজিয়নে তাদের পণ্যের ডিস্ট্রিবিউশনের জন্য তারা যেন বাংলাদেশকে বেছে নেয়। তো এইবারও এরকমই আলোচনা হবে। সীমান্ত সুরক্ষিত রাখতে বিজিবি সবসময় সতর্ক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। এই সীমান্তে ওপারে কেউ আসতে পারবে না জানিয়ে তিনি বলেন, রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষিত থাকবে। দুপুরে তেজগাঁও ভূমি ভবনে আয়োজিত BCS ক্যাডারভুক্ত এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। BCS ক্যাডারভুক্ত এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসেস কর্মকর্তাদের 117তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। যেহেতু আমাদের বাংলাদেশের কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। যত কিছুই করেন না কেন, যদি আপনারা দুর্নীতি না কমাতে পারেন, দেশকে কিন্তু সামনে আগায় নিতে পারবেন না। আপনারা এই নতুন প্রজন্ম আপনারা যাচ্ছেন, আমি আপনাদের কাছে আশা করব আপনারা এই সমাজের বিভিন্ন স্তরের থেকে এই দুর্নীতিটা কমিয়ে আনবেন। একেবারে এলিমিনেট করতে পারবেন কিনা আমি জানি না, বাট আপনারা চেষ্টা করলে অনেক কমে আনতে পারবেন। গত কয়েকদিন থেকে বাংলাদেশ ভারত সীমান্তে অস্থিরতা বিরাজ করছে উল্লেখ করে সীমান্ত সুরক্ষায় বিজেপি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের জনগণ সবসময় আমাদের সাহায্য করে যাচ্ছে, এই জনগণের এই সাহায্য এবং সহযোগিতা সবসময় থাকবে, এবং বিজেপি কিন্তু সবসময় সীমান্তে রাট আছে এবং আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে। এই সীমান্তর এই সাইডে কেউ কোনো দিনে আসতে পারবে না। আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে। তিনি জানান, আগে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনোই পদক্ষেপ ছিল না, এখন পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগে যেহেতু কোনো পদক্ষেপ ছিল না, এই জন্য কোনো রকম বর্ডারে কোনো কিছু হয় নাই। এখন যেহেতু আপনার পদক্ষেপ নিচ্ছেন দেখে কিন্তু এইসব ঘটনা ঘটছে। এরই মধ্যে বিজিবি BSF এর আলোচনার মধ্য দিয়ে চাঁপাই নবাবগঞ্জের বিষয়টি সমাধান হয়ে গেছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের কোনো সীমান্ত রক্ষী আহত হয় নাই, আমাদের 2-1 জন
সাধারণ জনগণ আহত হয়েছে। তো এটা মেজর কোনো কিছু না, এটা নিয়ে ওই বিএসএফ এবং বিজেপির ভিতর আলোচনার মাধ্যমে এটা একটা সমাধান হয়ে গেছে। আর ওই জানেন বর্ডার বেল্টে ওই কিছু কিছু জায়গা আছে যে জায়গায় ওই এই পার্টি ওই পার্টির ওখানে যায়, এরা এদিকে আসে, এই সমস্যাটা আছে এবং এটা অচিরেই সমাধান হয়ে যাবে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। পিলখানা হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ও দণ্ডভোগ শেষ হওয়া প্রায় 200 জওয়ানকে জামিন দিয়েছেন আদালত। বিস্ফোরক আইনে করা মামলায় সাক্ষ্য গ্রহণ ও জামিন শুনানি শেষে আদেশ দেওয়া হয়। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালতে হয় শুনানি। পরে পরবর্তী সাক্ষ্য গ্রহণ 10 ফেব্রুয়ারি ধার্য করেন আদালত। আদালতের কার্যক্রম শুরুর খবর পেয়ে ভোর থেকে বিডিআর জওয়ানদের জামিনের দাবিতে কারাগারের সামনে অবস্থান নেন স্বজনরা। জামিনের রায় দেওয়ার পর আবেগ আপ্লুত হয়ে পড়েন তারা। প্রতিনিধি শামসুল হক সনেটের তথ্য ছবিতে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। পিলখানা হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ও দণ্ডভোগ শেষ হওয়া প্রায় 200 জওয়ানকে বিস্ফোরক মামলায় জামিন দিয়েছেন আদালত। সাক্ষ্য গ্রহণ ও জামিন শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালতে হয় শুনানি। পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ আগামী 10 ফেব্রুয়ারি। আজ আদালতে হাজির করা হয় প্রায় 100 জওয়ানকে। কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে আনা হয় তাদের। প্রথমে আদালতের রাষ্ট্রপক্ষের হয়ে সাক্ষ্য দেন সেনাবাহিনীর সাবেক মেজর ইউসুফ। সুপরিকল্পিত হত্যাকাণ্ড, এটাকে আমরা বিদ্রোহ বলতে পারি না এবং কোনো পক্ষই, আপনি ব্যক্তির পক্ষ, সেনা পরিবার, শহীদ পরিবার পক্ষ এটাকে বিদ্রোহ বলতে ওরা স্বীকার করে না। 250-এর অধিক আসামিরা আজকে, নির্দোষ আসামিরা আজকে তারা মুক্তি পাবে। একদিকে তদন্ত হবে, একদিকে বিচার হবে। এতে আমরা বিশ্বাস করি, মনে করি যে এতে করে একটা বিচারে কনফ্লিক্টিং একটা সিদ্ধান্ত হয়ে যাবে। এই কনফ্লিক্টিং সিদ্ধান্ত আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সেই কারণে ওই প্রজ্ঞাপনটা সংশোধন করতে হবে, অথবা সেই প্রজ্ঞাপনটা আমরা আদালতে আমরা হয়তো এটা চ্যালেঞ্জ করার একটা সুযোগ আছে। আদালতের কার্যক্রম শুরুর খবর পেয়ে ভোর থেকেই বিডিআর জওয়ানদের জামিনের দাবিতে কারাগারের সামনে অবস্থান নেন স্বজনরা। বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা কাটিয়ে বিচার প্রার্থীরা কারামুক্ত হওয়ায় আবেগ আপ্লুত হয়ে পড়েন তারা। আমাদের ভঙ্গুর শাসন ব্যবস্থা, আমাদের আল্লাহ আছে, আমাদের আল্লাহ আমাদের ন্যায় বিচার করছে, আমাদের আল্লাহ ন্যায় বিচার করছে। এই শত্রুমি করে তারা বিডিআরে জেলে ঢুকাই দিয়ে আজকে জেলখানায় বিডিআর অসুস্থ হয়ে মারা যেতেছে। বিডিআর হত্যাকাণ্ডের পর দীর্ঘ 16 বছর ধরে হত্যা ও বিস্ফোরক আইনে করা মামলায় কারাভোগ করেন এসব আসামি। হত্যা মামলায় খালাস পেয়েও বিস্ফোরক মামলার সাক্ষ্য গ্রহণ পর্যায়ে থাকায় বন্দী ছিলেন অভিযুক্ত বিডিআর সদস্যরা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, এ পর্যায়ে রয়েছে মাই টিভি বিশেষ। ক্যান্সার আক্রান্ত মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের একমাত্র ভরসাস্থল জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। এই হাসপাতালে একসাথে সব থেরাপি মেশিনগুলো অচল হওয়ায় চরম বিপাকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষজন। কর্তৃপক্ষ বলছে, নতুন 2টি রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হলেও সচল হতে সময় লাগবে আরও 2 থেকে 3 মাস। কামরুল ইসলামের ক্যামেরায় আবু সাইদুপুর, বিশেষ রিপোর্ট। সারা দেশে ক্যান্সার আক্রান্ত দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের একমাত্র ভরসাস্থল জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। আর এই হাসপাতালটি 1982 সালে 500 শয্যা হিসেবে যাত্রা শুরু করে, যেখানে ক্যান্সার রোগীদের জন্য 6টি রেডিওথেরাপি স্থাপন করা হয়। আর স্থাপনের পরপরই দীর্ঘদিন ধরে 4টি মেশিন নষ্ট থাকে। বাকি 2টি সচল থাকলেও গেল 24 সালের 21 ডিসেম্বর অচল হয়ে পড়ে। এর ফলে গেল 1 মাস ধরে রেডিওথেরাপি বন্ধ থাকায় প্রতিদিন প্রায় 200 থেকে 300 জন ক্যান্সার রোগী চিকিৎসা নিতে এসেও ফিরে যাচ্ছেন নিরাশ হয়ে। ঘন্টার পর ঘন্টা বসে থেকেও মিলছে না রেডিওথেরাপি সেবা। আমরা যেহেতু দূর দূরান্ত থেকে আসছি, আমাদের মানসিক অবস্থা খুবই খারাপ হওয়ার কথা, কারণ আমরা তো যেই জন্য আসছি ওই কাজটা তো হবে না, ওই চিকিৎসাটা তো আমরা পাবো না। যদি দেখি যে রেডিওথেরাপি এই জায়গায় আসে নষ্ট, তাহলে আমাদের তো খারাপ লাগতেই পারে। এখানে যে খরচ আর বাইরে তো আকাশ পাতাল ব্যবধান। এখানে যদি 200 টাকা হয়, বাইরে হয় 2000 টাকা। আসলে এই বিষয়টা একটু স্বাস্থ্য মন্ত্রণালয় যারা আছে তারা এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ সহকারে দেখা উচিত। এখন ক্যান্সার হাসপাতালে এসে দেখি আমরা যে রেডিওথেরাপির যন্ত্রগুলো নষ্ট, তাহলে এখন আমরা যাবো কোথায়? এখন বাইরে প্রাইভেট ক্লিনিকগুলোতে লক্ষ লক্ষ টাকা, এই জায়গায় এসে আমরা 200 টাকায় পাই। এখন আমরা যাবো আসলে কোন জায়গায়, এটা আমাদের প্রশ্ন থেকেই যায়। ওই তো সেই জন্যই তো এই জায়গায় নষ্ট নাকি তা তো বলতে পারি না, যারা থেরাপি দেয় তারা জানে। 4টে মেশিন কন্ডেমেশন হয়েছে,
বাতিল করা হয়েছে 4টে মেশিন, আর 2টে মেশিন রানিং ছিল। গত 23 তারিখ থেকে ওই 2টে মেশিন বন্ধ। তবে হাসপাতালের পরিচালক ডাক্তার জাহাঙ্গীর কবির 6টি মেশিন নষ্ট থাকার কথা স্বীকার করে বলেন, রেডিওথেরাপির মেশিন ঠিক করার বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অবগত করা হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব সমাধানের চেষ্টা চলছে। 10 বছর পার হয়ে গেছেন, মেশিন কিনা হয়নি, যার জন্য গ্যাপটা পড়ে গেছে। তো এই জন্য আমি চেষ্টা করছি, আমাদের মন্ত্রণালয় বা আমাদের উপদেষ্টা ম্যাডাম, সচিব স্যার সবাই চেষ্টা করছেন, সহকারী উপদেষ্টা স্যার চেষ্টা করছেন, সবাই মিলে আমরা চেষ্টা করি যাতে তাড়াতাড়ি আমরা মেশিনগুলো চালু করতে পারি এবং নতুন মেশিন কিনতে পারি। যদিও নতুন দুটি রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হলেও সচল করতে 2 থেকে 3 মাস সময় প্রয়োজন মন্তব্য করে বলেন, শুধু রেডিওথেরাপি নয়, এই ক্যান্সার হাসপাতালে জনবল সংকট আছে প্রকট বলে জানান হাসপাতালের পরিচালক ডাক্তার জাহাঙ্গীর কবির। 500 সজ্জার রুগী সার্ভিস দেওয়া, 300 সজ্জার জনবল দেওয়া আসলে কষ্টকর। তাতে সার্ভিসের কোয়ালিটি, দ্যাট ইজ মানগত সমস্যা হয়। ক্যান্সার নিয়ে গবেষণাকারী একটি আন্তর্জাতিক সংস্থার 2018 সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর 1,08,000 মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। এছাড়াও প্রতি বছর আরও 1.5 লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। 500 সজ্জার ক্যান্সার হাসপাতালটি 300 সজ্জার জনবল দিয়ে খুঁড়ে খুঁড়ে চললেও অপর পৃষ্ঠে রয়েছে ভিন্ন গল্প। ভিন্ন গল্প হলো, যেসব ক্যান্সার রোগীদের রেডিওথেরাপি দেওয়া হয় যে 6টি মেশিন দিয়ে, সেই 6টি মেশিনই সবকটি নষ্ট। তবে সুখবর হলো, 2টি মেশিন সম্প্রতি সময়ে আমদানি করা হয়েছে এইসব ক্যান্সার রোগীদের রেডিওথেরাপির কথা চিন্তা করে। তবে এসব সচল করতে গেলে আরও 2 থেকে 3 মাস সময় লাগবে বলে মনে করেন ক্যান্সার হাসপাতাল সংশ্লিষ্টরা। ক্যান্সার হাসপাতাল থেকে আবু সাদ অপু, মাই টিভি, ঢাকা। দুর্নীতির মামলায় গ্রেফতার বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ধানমন্ডির বাসায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। অভিযানে তার বাসা থেকে নগদ 17 লাখ টাকা উদ্ধার করা হয়েছে। দুদক পরিচালক মোহাম্মদ সাইমুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে। এর আগে গত 14 জানুয়ারি পুলিশের গোয়েন্দা বিভাগের সহায়তায় সংস্থাটির উপপরিচালক নাজমুল হোসেনের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেফতার করে। সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে গত 23 ডিসেম্বর দায়ের করা মামলায় গ্রেফতার দেখানোর পর এস কে সুরকে আদালতে হাজির করা হয়। সঞ্চয়পত্র, বীমা, মেয়াদি আমানত, ফিক্সড ডিপোজিট সহ প্রায় 4,45 লাখ টাকার ডকুমেন্ট আমরা পেয়েছি। বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যকার আবেগ ঘন ফুটবল সম্পর্ককে কাজে লাগিয়ে বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। আজ আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সেসার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। আর্জেন্টিনার ফুটবল দলের প্রতি বাংলাদেশের জনগণের বিপুল সমর্থনের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, দু দেশের মধ্যে আবেগ ঘন সংযোগ রয়েছে, এটি কাজে লাগানো সম্ভব, এমনকি ক্ষেত্র বিশেষে সম্পর্ক সম্প্রসারণ করা সম্ভব। দেশে যেন আর কোনো ফ্যাসিস্টের জন্ম না হয় সে লক্ষ্যে এখন থেকে সব দলের ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। স্বৈরাচারের দোসররা আবারও যাতে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে লক্ষ্যে এখন থেকে সবার ঐক্যবদ্ধ হওয়া জরুরি বলেও মন্তব্য করেন তারা। আরও জানাচ্ছেন জাহিদ আহমদ বাবু। মুসলমানদের বিশাল অবদান ছিল। সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সম্মেলনে বিগত দিনে আওয়ামী লীগের জুলুম নির্যাতন প্রসঙ্গে কথা বলেন ইসলামী আন্দোলনের নেতারা। গুম খুন সবকিছু দীর্ঘদিন পর্যন্ত চলে আসার বাষ্প বিস্ফোরিত হয়েছে 5ই আগস্টে। দেশে আর যেন ফ্যাসিস্টের জন্ম না হয় সে লক্ষ্যে এখন থেকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর চরমনাই সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। আবার নতুন ভাবে ফ্যাসিস্টের জন্ম না হয়, ইসলাম বলছে স্বভাবই চোরদের হাত কেটে দাও। আজকে বাংলাদেশের মধ্যে যদি স্বভাবই একটা চোরের আপনি হাত কেটে দেন, দেখবেন যুগ যুগ ধরে আর চোরের প্রবণতা থাকবে না। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অপর এক আলোচনা সভায় স্বৈরাচারের দোসরদের প্রতিহত করতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। ভয় দেখিয়ে বিভাজন সৃষ্টি করে এবং নিষিদ্ধের আওয়াজ তুলে তারা আমাদের শাসন করেছে। এই ব্যবস্থা যেটা তারা কায়েম করেছিল সেটা কি এখনই বদলে গেছে? বদলে যায়নি। এই ব্যবস্থার পক্ষে যারা কাজ করেছে তারা সবাই বদলে গেছে, বদলে যায়নি, তারা এখনো আছে। অপর এক অনুষ্ঠানে সরকার রাজনৈতিক দলগুলোর ঘাড়ে বন্দুক রেখে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলে মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। এই সরকারের 5 মাস 11 দিন অতিবাহিত হয়েছে।
এখনো পর্যন্ত এই সরকারের সফলতা আমরা দেখতে পাচ্ছি না। আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে সকল দলের ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেন জামায়াতের নেতা শফিকুল ইসলাম মাসুদ। আমাদেরকে 16 বছরের ইতিহাস ভুলে দিয়ে 5 মাসের ইতিহাস আমাদেরকে ঢুকিয়ে দিতে বাধ্য করছে যারা, তাদের বিরুদ্ধে লড়াই আমাদের করতে হবে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, গোপালগঞ্জ সহ সারা বাংলাদেশ আওয়ামী দোসররা এবং তাদের বিদেশি দোসররা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে সম্পূর্ণ সমর্থন করেছে, কারণ তারা যাতে প্রয়োজনীয় সংস্কার করে একটি স্বচ্ছ অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশের নতুন প্রজন্মকে উপহার দিতে পারে। বিকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা বিএনপি ও সংযোগী সংগঠন আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তাদের নেতা নির্বাচিত করতে পারবেন। এই জুলাই আগস্ট মাসে যারা জান প্রাণ দিয়েছে, যে নিরীহ ছাত্রদেরকে, জনগণকে, ছোট বাচ্চাদেরকে গুলি করে মারা হয়েছে, এই সব প্রাণী কিন্তু বৃথা যাবে যদি আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে না পারি। রাজধানীর বনানীতে গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিকেল 5:30টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, শনিবার ভোর 5টার দিকে বনানীর বাসায় ওয়াশরুমে গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ হন বাবুল কাজী। তার শরীরের 74% দগ্ধ হয়েছে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে আইসিইউতে ভর্তি নেওয়া হয়। তবে তার চিকিৎসায় 16 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। সর্বশেষ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। দর্শক, এ পর্যায়ে রয়েছে প্রবাসের সংবাদ। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী ও দমন অভিযানে আবারও বাংলাদেশি সহ 76 জনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। মালয়েশিয়া প্রতিনিধি আশরাফুল মামুন জানান, দেশটির সেলাঙ্গাও রাজ্যের শাহ আলম এবং কাজাঙে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র ছাড়া এবং মেয়াদোত্তীর্ণ বেশি সময় ধরে অবস্থানকারী 76 জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানান, জনসাধারণের অভিযোগের প্রেক্ষিতে পরিচালিত এই অভিযানে ইমিগ্রেশনের বিভিন্ন বিভাগের 113 জন কর্মকর্তা অংশ নেন। আটককৃতরা বাংলাদেশ, নেপাল, মিয়ানমার, ইন্দোনেশিয়া, পাকিস্তান এবং ভারতের নাগরিক। খেলার সাথে রাজনীতি থাকা উচিত নয়, তবে অবসরের পরে কেউ যদি রাজনীতিতে সম্পৃক্ত হতে চায় সেটি তার ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল দেখতে এসে মন্তব্য করেন তিনি। ফাইনালে মুখোমুখি হয় দুই দল, সিলেট বিভাগ ও রংপুর বিভাগ। 10টি বিভাগীয় দল এই খেলায় অংশ নিয়েছে। আজকে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীর উত্তমের নামে তারা এই টুর্নামেন্ট অনুষ্ঠান করেছে এবং বাংলাদেশের মানুষ যেমন ক্রিকেটকে ভালোবাসে, একই সঙ্গে মুক্তিযুদ্ধের ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়া রহমানকেও একইভাবে তারা ভালোবাসে।